ঈশান বন্ধুদের সাথে আড্ডা আর নানান জায়গায় ঘুরে ফিরে বেরিয়েছে। ছোটবেলা থেকেই ছেলেটা লন্ডনে ফুপির বাসা থেকে বড় হয়েছে। জন্মের কয়েকদিন পর থেকেই ছেলেটা ওর আব্বু আম্মুর সাথে থাকেনি। ঈশান কেন আব্বু আম্মুর সাথে থাকে না, গল্পের সাথে থাকলে আপনারা জানতে পারবেন। অদ্ভুত একটা ব্যাপার আছে, সেটা হলো ঈশানরা টুইন্স আছে। ঈশান আর ইমন দুই ভাই। ইমন ঈশানের থেকে কয়েক মিনিটের বড় হবে। দুজন হুবহু একই রকম দেখতে, কোথাও কোনো ভিন্নতার চিহ্ন নেই দুজনের মাঝে। একই পরিবারে দুই ছেলে, আর ঈশানের ফুপির তখন কোনো সন্তান না থাকাতে আব্বু একজনকে তার কাছে দিয়ে দেয়। তারপর ঈশানের 5 বছর বয়সের সময় ফুপির একটা মেয়ে হয়। তারপরও ঈশান ওনার কাছেই থাকে। বোঝার বয়স হওয়ার পর ঈশান জানতে পেরেছে ইমন ওর আপন ভাই। তারপর থেকে মেনেও নিয়েছে সবটা। আব্বু আম্মুর সাথে কয়েক বছর পর পর গিয়ে দেখা করে আসে। আর প্রায় আব্বু আম্মু আর ইমনের সাথে ঈশানের ভিডিও কলে কথা হয়। ঈশানকে ফুপি নিজে মানুষ করেছে, তাই ফুপির কাছে থাকতেই ছেলেটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর ছোটবেলা থেকেই যেখানে মায়ে জড়িয়ে গেছে, সেখান থেকে চলে যাওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না। আব্বু আম্মু হয়তো ভালো বুঝেছিল বলেই ওর জীবনটা লন্ডনে গড়ে উঠেছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিল ঈশান। এরই মাঝে বাসার নাম্বার থেকে কল আসলো। কয়েকদিন যাবৎ বাসার কারোর সাথেই তেমন কথা হচ্ছে না, কারণ আব্বু কিংবা আম্মু কেউই কল করেনি। ঈশান বন্ধুদের নিয়ে একটা ট্যুরে ছিল বিধায় বাসায় কল করার সময় পায়নি। কিন্তু বাসা থেকে যে কেন কল দেয়নি ঈশান সেটা জানে না। এবার ফোনটা হাতে নিয়ে আম্মুর নাম্বারটা দেখে ছেলেটা একটু হেসে বন্ধুদের উদ্দেশ্যে বলতে লাগলো, গাইস, আম্মু কল করেছে, আমি একটু কথা বলে আসছি। ঈশান এক সাইডে গিয়ে কলটা রিসিভ করে এবার আম্মুকে সালাম দিতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। আম্মুর কান্নার শব্দে ঈশান হকচকিয়ে গেল। মুহূর্তের মধ্যে ছেলেটার মুখটা কেমন কালো হয়ে গেল, আর বুকের ভিতরটা ধক করে উঠল। আম্মুর কান্নাটা ছোটবেলা থেকে ঈশান সহ্য করতে পারে না। যবে থেকে জানতে পেরেছে যে এই মানুষটা ওর আপন জন্ম দেওয়া মা, তখন থেকে ঈশান ওনার মুখটা কালো করে থাকা কিংবা কান্নাকাটি করা দেখতে পারে না। ঈশান মুহূর্তের মতো উত্তেজিত হয়ে গিয়ে বলতে লাগলো, কি হয়েছে আম্মু? তুমি কান্না করতেছো কেন? আর এতদিন পর ফোন দিলে কি হয়েছিল তোমাদের? আমাকে বলো, কে কি বলেছে? আব্বু রাগারাগি করেছে তোমার সাথে? ঈশানের কথার জবাবে আম্মু কোনো কথার উত্তর না দিলেও ঈশান বারবার জিজ্ঞেস করতেই তখন আম্মু কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, আব্বুরে, তোর ভাইয়া আর আমাদের মাঝে নেই। কয়েকদিন আগে তোর ভাইয়া একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেছে। আম্মুর কথা শুনে ঈশানের মুখটা কালো হয়ে গেল। কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলল। গত 1 সপ্তাহ আগেও যার সাথে কথা বলেছে, 1 মাস পরে ভাইয়ার বিয়ে হতে যাচ্ছিল। আর যে মেয়েটার সাথে ওর বিয়ে হতে যাচ্ছিল, মেয়েটার সাথে গত 2 বছরের সম্পর্ক ছিল ভাইয়ার। মেয়েটার বাসা থেকে রাজি ছিল বিধায় দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হচ্ছিল। এরই মাঝে এরকম কাণ্ড ঘটল। ঈশান স্তব্ধ হয়ে গেল। এখন ওই মেয়েটারই বা কী হবে? ঈশানকে এই মুহূর্তে মেয়েটার থেকে বেশি ভাবাচ্ছে আপু আম্মুর কথা। একমাত্র ছেলেকে হারিয়ে ওরা কী অবস্থাতে আছে, এজন্যই বোধহয় এতদিন যাবৎ কল করেনি। এত খুশির মধ্যেও এরকম একটা দুঃখজনক সংবাদ শোনার পর ঈশানের ভিতর কীরকম অনুভূতি হচ্ছে সেটাও নিজেই বুঝতে পারছে না। ঈশানের মনে হলো আব্বু আম্মুর এখন কী অবস্থা। যার সাথে ইমনের বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটার সাথে ঈশান কথা বলেছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয়েছে সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। ঈশানের বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। গত 1 সপ্তাহ আগেও ভাইয়ার সাথে বেশ হাসি খুশি করেই কথা বলেছিল। বিয়ের পর কি হবে সেটা নিয়ে হাসাহাসি করেছিল দুজনে। যখনই মনে হতে লাগলো সেই ভাইয়া নেই, যাকে কিনা ওর মতো একদম হুবহু দেখতে, আব্বু আম্মু নিজেরাই দুজনকে আলাদা করতে পারতো না। কথাগুলো ভেবেই বুকের বাঁ পাশটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঈশান এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আ আম্মু, কি বলছো এগুলো? কয়েকদিন আগেও আমি ভাইয়ের সাথে কথা বললাম। তুমি মজা করছো আমার সাথে, তাই না?
ঈশানের কথাতে আম্মু আরও জোরে শব্দ করে কান্না করতে লাগলো। ঈশান আম্মুকে কি বলে বোঝাবে, নিজেকেই তো মানাতে পারছে না সে। কিন্তু আম্মু কান্নার শব্দে ঈশান বুঝতে পারছে আম্মু এই মুহূর্তে কোনো মজা করছে না। ঈশান একটা জায়গায় বসে পড়ল। আম্মু এবার পুরো ঘটনাটা খুলে বলল। সব শোনার পর ছেলেটা চুপ করে রইল। তখন আম্মু আবারও বলতে লাগলো। গত কয়েকদিন আগেই তোমার ভাইয়া আর মিলে ঘুরতে বেরিয়েছিল। মেন রোডে উঠতেই পিছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারে গাড়িতে। মেয়েটা গাড়ির বা সাইডে ছিল, বিধায় ওর তেমন কিছু হয়নি। তবে গত 4-5 দিন যাবৎ ও জ্ঞান হারিয়ে হসপিটালের বেডে পড়ে আছে। না জানি মেয়েটা যখন জানতে পারবে ইমন আর নেই, তখন কি অবস্থা হবে, এইটা ভাবতেই খারাপ লাগছে। আমার কাছে থাকা ছেলেটাকে এমন করে হারিয়ে ফেললাম। আব্বু, তুমি আমার কাছে চলে আসো না। আমার তোমার জন্য খুব ভয় হচ্ছে। তুমিও আমার থেকে দূরে চলে যাবে। আর দূরে থেকো না, তুমি দূরে থাকলে আমি ভালো থাকতে পারবো না। ঈশানের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আম্মুর যদি এই অবস্থা হয় তাহলে আব্বুর কাছে ইমন তার একদম কলিজার টুকরা ছিল। তাহলে আব্বু মানুষটার কি অবস্থা এখন? কথাগুলো ভাবলে বুকের ভিতর কেমন তোলপাড় চলছে। ঈশানের মনে হতে লাগলো এই মুহূর্তে আব্বু আম্মুর কাছে ওর যাওয়া উচিত। আব্বু আম্মুর কাছে গেলে ওরা একটু হলেও শক্তি সাহস দুটোই পাবে। ঈশান ওদের সান্ত্বনা দিতে পারত। কথাগুলো ভেবেই ঈশান আম্মুকে বলতে লাগলো। আম্মু, তুমি টেনশন করো না, আমি কয়েকদিনের মধ্যেই তোমার কাছে চলে আসব। তুমি প্লিজ কান্নাকাটি করো না। তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারি না। তুমি জানো না, তুমি কান্না করলে আমি সেটা সহ্য করতে পারি না। একটু শান্ত হও আম্মু। আম্মুর কান্নাটা যেন আরও বেড়ে গেল। ঈশান অনেক বলে কয়েও যখন আম্মুর কান্নাটা থামাতে পারল না, বুঝতে পারল দেশে ওকে যেতেই হবে। ঈশান নিজেই কলটা কেটে দিল। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে এসে বন্ধুদের সামনে দাঁড়াতেই বন্ধুদের মধ্যে একজন বলতে লাগলো। কি অবস্থা বন্ধু, তোমার এই হাল কেন? মুখের এমন অবস্থা করেছে কেন? নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে। আমার ভাইয়া কিছুদিন আগে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাকে দেশে ফিরতে হবে। আমি এখন আসছি। ঈশানের মুখে এমন কথা শুনে বন্ধুরা অসহায় চাহনিতে তাকিয়ে রইল। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। বন্ধুদের ডাকাডাকিতেও পিছন ফিরল না। ঈশান দাঁড়ালো না, বাসায় চলে আসলো। এসে দেখলো ফুপি তার মেয়ের সাথে কথা বলছে। এবার ঈশান এসে ওদের সামনে দাঁড়াতেই ফুপি তখন বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান আবারও বলল সবটা। ঘটনাটা শোনার পর ফুপি আর তার মেয়ে অবাক চোখে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো। ফুপি, আমাকে এই মুহূর্তে বাসায় যেতে হবে। আমি আর এখানে থাকতে চাইছি না। আব্বু আমার পাশে এখন আমাকে খুবই দরকার, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কথা শুনে এবার ফুপি এসে ওকে টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় বসালো। ফুপি ওকে আলতো করে জড়িয়ে ধরতেই ঈশানও ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আজকে বুকের বাঁ পাশটায় কেমন ব্যথা করছে, হয়তো বা রক্তের টানটা এরকমই হয়। ঈশান শান্ত হচ্ছে না দেখে এবার ফুপির মেয়ে সাইমা এসে বলতে লাগলো। ঈশান, প্লিজ শান্ত হও। দেখো, সব ঠিক হয়ে যাবে। ভাগ্যের উপর আমাদের কারোর হাত থাকে না। ভাগ্যটা এরকমই হয়। আজ বাদে কাল আমাদের সবাইকে চলে যেতে হবে। ইমন ভাইয়ার এ পর্যন্তই হায়াত ছিল, তাই ভাইয়া আমাদের ছেড়ে চলে গেছে। তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মামা মামি সবাই বুঝতে পারবে। সব ঠিক হয়ে যাবে, দেখো। সাইমার সাথে ঈশানের একটা সম্পর্ক চলছে কয়েকদিন হলো। ফুপি ভেবেছিল ইমনের বিয়েতে গিয়ে ঈশান আর সাইমার বিয়ের কথা বলবে, কিন্তু তার আগেই এমন কিছু হয়ে গেল। ঈশান সেদিনই সন্ধ্যাবেলায় এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাতের ফ্লাইটে। ফুপি অনেকবার করে বলল কয়েকদিন পরে যাওয়ার জন্য, কিন্তু আব্বু আম্মুর কথা ভেবে ওকে আটকাতেও পারল না। ঈশান আর মনটাকে এদেশে আটকে রাখতে পারবে না চাইলেও। চলে গেল বাংলাদেশের উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক ঘন্টায় জার্নির পরদিন একদম সন্ধ্যার মুখে বাসায় গিয়ে পৌঁছলো। কলিং বেল দিতেই আম্মু গিয়ে দরজা খুলে দিল। ওকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ঈশান এগিয়ে আসতেই আম্মুর কাছে দাঁড়ালো। আম্মুর মুখের দুপাশে হাত দিয়ে সারা মুখে চুমু দিল। ঈশান আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো।
আম্মু, সব ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করো না। আমি চলে আসি, দেখো আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। আম্মু ঈশানকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। এরই মাঝখানে আব্বু উপর থেকে নেমে আসলো, ওকে দেখে এগিয়ে আসলো। ঈশান গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলো। ওরা সবাই এক জায়গায় বসতেই আম্মু হাজারটা কথা বলল। ঈশান কোনো কথার জবাব দিচ্ছে না। এর মাঝখানে আব্বুর ফোনে একটা কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে কেউ কিছু একটা বলল। কথাগুলো শুনেই আব্বুর মুখটা আরও কালো হয়ে গেল। বেচারা চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। তখন আব্বু জিজ্ঞেস করতেই ঈশান বিষয়টা জিজ্ঞেস করতেই আব্বু বলতে লাগলো, যে মেয়েটার সাথে ইমনের বিয়ে হওয়ার কথা ছিল, গত 5 দিন যাবৎ ওর জ্ঞান হারিয়ে হসপিটালে বেডে পড়েছিল, আর আজকে জ্ঞান ফিরেছে। ডক্টর ওকে লাইফ সাপোর্টে রেখেছিল, কিন্তু জ্ঞান ফেরার পর থেকে নাকি ইমনের কথাটা বলছে। ওরা বলতে পারেনি যে ইমন আর নেই। এখন যদি বলে ইমন নেই, তখন মেয়েটার কী অবস্থা হবে আমি শুধু সেটাই ভাবছি। ওর আব্বু আম্মু ভয় পাচ্ছে এই বিষয়টা জানার পর হয়তো বা মেয়েটা উল্টাপাল্টা কিছু করে না বসে। আব্বুকে ঈশান কি জবাব দেবে কিংবা কি জবাব দেওয়ার আছে। এরই মাঝখানে আম্মু বলতে লাগলো, আমার এত সুন্দর সংসারের কি অবস্থা হলো! আমি আর এসব সহ্য করতে পারছি না। সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। আমি কি করে সহ্য করব এত কিছু? ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। আমি এখন কি নিয়ে থাকবো বলতে পারি আব্বু? আম্মু কথাগুলো বলে কান্না করতেই ঈশান আবারও ওনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। কি করবে এখন সেটাই ভাবছে ছেলেটা। এরই মাঝখানে আব্বু আবারও বলতে লাগলো, শায়লা, আমার মনে হচ্ছে এক্ষুনি আমাদের হসপিটালে যাওয়া দরকার। হসপিটালে না গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এরপর যদি ওনাদের মেয়েটা ঠিক আমাদের ছেলের মতো ওদের ছেড়ে চলে যায়, বেচারার একমাত্র মেয়ে, লোকটা মেয়েটার কিছু হয়ে গেলে কি করে বাঁচবে? আমি বলছিলাম কি অন্তত আমাদের হসপিটালে গিয়ে ওদের সাথে দেখা করা উচিত। ইমন আর ঈশানের মধ্যে তো কোনো তফাৎ নেই, তাই বলছিলাম কি যদি আমরা গিয়ে ওদের সাথে একটু কথা বলতাম, তাহলে ঈশানকে দেখে মেয়েটা কিছুটা হলেও শান্ত হতো। আব্বুর এমন কথা শুনে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে কিংবা কি বলা উচিত সেটা জানে না। সবই কেমন যেন স্তব্ধ হয়ে গেল। তারপর আম্মু চোখ মুছে নিয়ে বিষয়টা বলতেই শান জবাবে বলল, আম্মু, ওই মেয়েটাকে কি এইসব করলে ধোকা দেওয়া হবে না? যদি পরবর্তীতে মেয়েটা জানতে পারে এগুলো, তখন কি হবে? তখন তো আরও বেশি ভেঙে পড়বে। এর থেকে আগেই কথাগুলো বলে দেওয়া কি ঠিক নয়? সেটা হয়তো ঠিক, কিন্তু এটাকে জানালেও হয়তো আরও বেশি আঘাত পাবে। তাতে দেখা গেছে মেয়েটার অন্য কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলছি কি, এই মুহূর্তে ওকে এসব বলাটা ঠিক হবে না। আমরা দেরি না করি, এক্ষুনি হসপিটালে যাই। সেখানে গেলেই দেখবে মেয়েটার কি একটা অবস্থা। ঈশান আর দেরি না করে আব্বু আম্মুর সাথে গেল। হসপিটালে আসলেই দেখে কেবিনের বাইরে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। ঈশান বুঝতে পারল এটাই হয়তো মেয়েটার আব্বু আম্মু। আব্বু গিয়ে ভদ্রলোকের সাথে কথা বলল। ওনারা কেমন করে যেন ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান বুঝতে পারল যে ওকে ইমনের মতো দেখতে বলেই অবাক হয়েছে। এবার আব্বু বলতে আরম্ভ করলো, এটা আমার ছোট ছেলে ঈশান, ইমনের থেকে কয়েক মিনিটের ছোট। ওকে এই জন্য নিয়ে আসছি যে মিলি ঈশানকে দেখার পর আর পাগলামি করবে না। কয়েকদিন বাদে যখন বিষয়টা বুঝতে পারবে, তখন না হয় ওকে বুঝিয়ে বলা যাবে। মেয়ের আব্বু আম্মু কী বুঝলো কে জানে। এবার মেয়েটার বাবা এসে ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, বাবা, আমি জানি না তোমাকে এই মুহূর্তে কি বলবো। কিছু ভুল বললে আমাকে মাফ করবে। তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, তারপর এখন আবার এরকম একটা পরিস্থিতিতে তুমি এখানে আসো। মেয়েটা যে পরিমাণে পাগলামি করছে, যদি তোমার ভাইকে এখানে না দেখে তাহলে উল্টোপাল্টা কিছু করে বসবে। কিন্তু তোমাকে এইখানে দেখলে হয়তো এমন ভাববে তুমি এমন, তাই আমি তোমাকে বলবো অন্তত আর যাই হোক তুমি গিয়ে একবার মেয়েটার সাথে একটু কথা বলো।
ও পাগলামি করছে, কিছুদিন বাদে ও স্বাভাবিক হয়ে গেলে তারপর না হয় সবটা ঠিক হয়ে যাবে। তখন না হয় তুমি আবার আগের জায়গায় ফিরেছো। আমি কিন্তু আঙ্কেল, আমি কি বলবো আর কি করব? আমি না হয় এই মুহূর্তে ওনার সাথে কথা বললাম, কিন্তু পরবর্তীতে এই নিয়ে ঝামেলা হবে। আমি চাইছি না এরকম কিছু হোক। পরবর্তীতে ওনারই সমস্যা হবে, উনি আরো বেশি ভেঙে পড়বে। তাই বলছিলাম কি যে আপনারা সবটা যদি মেনে নিতেন তাহলে ওনাকে বোঝানোর চেষ্টা করলে হয়তো সব ঠিক হয়ে যেত। বাবা, তুমি এই মুহূর্তে এরকম কথা বলো না। আমার মেয়েটা মরে যাবে। তুমি অন্তত আর যাই হোক এরকম কোনো কাজ করো না। অন্তত একটাবার আমার মেয়েটার সাথে একটু দেখা করো, একটু কথা বলো। আর যদি তোমার মনে হয় যে তুমি সবটা এড়িয়ে যাবে, তাহলে না হয় তখন বিষয়টা অন্যরকম হবে। তারপরেও তুমি এই মুহূর্তে এরকম কথা বলো না, তাহলে আমার মেয়েটাকে আমরা আর বাঁচাতে পারবো না বাবা। আব্বু, বিপদে পড়ে তোমার কাছে এরকম একটা কথা বলছে ওনারা। আমি চাই তুমি গিয়ে এখন অন্তত তো মিলির সাথে একটু কথা বলো, না হলে মেয়েটা ঠিক থাকতে পারবে না, ওর কোনো বড় ক্ষতি হয়ে যাবে। কেবিনের ভিতর থেকে কারো চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতেই ঈশান বুঝতে পারল মেয়েটা কান্না করছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, সবার দিকে একবার দেখে ভিতরে আসলে খেয়াল করলো দুজন নার্স একটা মেয়ের হাত ধরে রেখেছে। মেয়েটাকে ঈশান আগে কখনো দেখেনি, কিন্তু কথা বলেছিল একবার। মেয়েটার কণ্ঠটার মতো মেয়েটার চেহারাটা যে এত বেশি সুন্দর হবে সেটা ঈশান কখনো ভাবেনি। ঈশান এসে মেয়েটার সামনে দাঁড়াতে ও কেমন যেন শান্ত হয়ে গেল। মেয়েটা কী ভাবলো কে জানে, ঈশানকে দেখে কেমন ফুপিয়ে কেঁদে উঠল। তখন ঈশান নার্সদের দিকে তাকাতেই ওরা ইশারা বুঝতে পেরে চলে গেল। ঈশান মেয়েটার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা উঠে বসার চেষ্টা করলো। ঈশান ভাবলো এই শরীরে মেয়েটা উঠে আসতে পারবে না, তাই তাড়াহুড়ো করে এসে ওর সামনে বসতেই এবার মেয়েটাকে উঠিয়ে বসালো ছেলেটা। মিলিও ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল। এই কয়েক ঘন্টার মধ্যে মেয়েটা যে এতটা অসুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হবে, ঈশান ভাবতেও পারেনি। এই কয়েক ঘন্টার মধ্যে মেয়েটা যে এতটা সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হবে, ঈশান ভাবতেও পারেনি। এবার ঈশান অজান্তেই মেয়েটার মাথায় হাত রাখল। হয়তো মানবতা বোধ থেকেই কিছুক্ষণের জন্য ঈশান চুপ করে থেকে বলতে লাগলো, কি হয়েছে মিরি? কান্না করছে কেন? দেখো আমি চলে আসি, এবার শান্ত হও। তোমার আব্বু আম্মু বলেনি যে আমি বাইরে গিয়েছিলাম কাজের জন্য? তোমার জন্য কি একটু বাইরে যেতেও পারবো না? এত পাগলামি করলে হয়? এমন কথা শুনবে হয়তো আশা করেনি, তাই ঈশানকে ছেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান আবারও বলতে লাগলো, এত হবাক হওয়ার কিছুই নেই, তুমি তো দেখতেই পাচ্ছ আমার কিছুই হয়নি। খামাখা তুমি কান্না করে নিজের অসুস্থতা বাড়াচ্ছ। আমি কয়েকটা দিনের জন্য বিজনেসের কাজে বাইরে গিয়েছি, এরই মধ্যে নিজের কি অবস্থা করেছ। আর হ্যাঁ, একটা কথা, যদি পাগলামি করো তাহলে কিন্তু আমি এবার সত্যি তোমাকে ছেড়ে চলে যাব। সেটা কি খুব ভালো হবে বলো মিলি? এই না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে আমি সত্যি মরে যাব। বুঝতে পেরেছি, তোমার মুখ থেকে এসব আজে বাজে কথা কখনোই যাবে না, তাই তো? এখন এইসব পাগলামিটা একটু বন্ধ করো। তোমার এই পাগলামিটা দেখতে দেখতে আমি প্রায় অসহ্য হয়ে গেছি। এবার অন্তত একটু শান্ত হও আর কান্নাকাটিতে থামো। কদিন বাদে আমাদের বিয়ে, আর এরই মাঝেই একটা অ্যাক্সিডেন্ট হলো, আর তোমার এই অবস্থা। এখন আমি আমার বউটাকে সুস্থ দেখবো কি করে? মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু ওকে একটাবারও জিজ্ঞেস করলো না ওরা দুজনেই গাড়িতে ছিল। তাহলে অ্যাক্সিডেন্ট হলেও ঈশান এরকম সুস্থ আছে কি করে? ঈশান কোনো কথার আর বলতেই দিল না, মেয়েটাকে অমন করে জড়িয়ে ধরে রাখলো। কিছুক্ষণ বাদেই যখন মেয়েটা কান্না থামালো, তখন ঈশান ওই চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে শান্ত করার জন্য গালের দুপাশে হাত রেখে বলতে লাগলো, পাগলামি অনেক হয়েছে, আর নয়। আজকের পর যদি কোনো পাগলামি দেখি তাহলে কিন্তু সত্যি তোমাকে ছেড়ে চলে যাব। সেটা খুব ভালো হবে নাকি? আমি এটা করলে খুব বেশি ভালো দেখাবে? হ্যাঁ, এই না, তুমি কিন্তু এরকম কথা আর কখনো বলবে না। আমি এইরকম পাগলামি আর করবো না, দেখো অনেক ভালো হয়ে যাব। তোমাকে তোমাকে কথা দিতে হবে, আমাকে খুব শীঘ্রই বিয়ে করে নেবে। আমি সেদিন বললাম ঘুরতে বেরোতে হবে না, তুমি জোর করলে, নাহলে এরকম কিছু হতোই না। আজকে আমি এরকম করে অসুস্থ হতাম না। মেয়েটা হাজারটা কথা বলে যাচ্ছে ঈশানকে জড়িয়ে ধরে আবেগের বশে।
ঈশান বুঝতে পারছে মেয়েটাকে ঠিক কতটুকু ভালোবাসতো ভাইয়া। কিছুক্ষণের জন্য ঈশান চুপচাপ মেয়েটার কথা শুনতে লাগলো, কারণ হাজারটা কথা বলে যাচ্ছে ওকে জড়িয়ে ধরে রেখে। এরই মাঝে মেয়েটার আব্বু আম্মু কেবিনে ঢুকতেই তখন ঈশান ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মেয়েটা ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে রাখলো আর বলল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, এখানেই থাকবে। যদি আমাকে রেখে যাওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমি সত্যি কিছু একটা করে বসবো। বললাম না কোথাও যাচ্ছি না। আব্বা আম্মুর সামনে এগুলো করতে হয় না, ছাড়ো আমাকে। আমাদের বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাদের মাঝখানে এরকম কিছু হলে আব্বু আম্মু কিছুই বলবে না। তুমি থাকো আমার কাছে। আমি আব্বু আম্মুকে এখান থেকে যেতে বলছি। মিলির আব্বু আম্মু ওর হাব ভাব দেখে বেরিয়ে গেল। তখন ঈশান চুপ করে রইল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হচ্ছে আর ভাবছে ইমন ভাইয়াকে মেয়েটা ঠিক কতটা ভালোবাসতো, যার জন্য ও এরকম কাণ্ড করছে। রাতে ঈশান মেয়েটাকে নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়তেই ওর আব্বু আম্মুর সাথে বাসায় আসলো। গাড়িতে মুখে হাত দিয়ে ছেলেটা বসে কথাগুলো ভাবছিল। আম্মু ওর কাঁধের উপর হাত রাখতে ঈশান ওনার দিকে তাকালো। আম্মু কিছু বলার আগেই ঈশান বলতে লাগলো, আম্মু, মেয়েটার যে অবস্থা, এতে কি তোমাদের মনে হচ্ছে না যে পরবর্তীতে এই নিয়ে সমস্যা হবে? আমি এর মধ্যে থেকে কি করে বেরোবো? তোমরা কি একটাবার ভেবেছো ভাইয়া আর নেই, ওকে কি জানানোর দরকার ছিল না? পরবর্তীতে কিন্তু এতে আমারই সমস্যা হবে। তোমরা জানো ফুপি সাইমার সাথে আমার বিয়ের কথাটা ভেবে রেখেছে। যদি এখন ওকে বিয়ে না করি তাহলে বুঝতে পারছো মেয়েটা কি করবে। ও যে পরিমাণে রাগী আর জেদি, তাতে কি করবে আমি শুধু সেটাই ভাবছি। তোমাকে তো আর বলা হচ্ছে না তুমি মেয়েটাকে বিয়ে করো, আর বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তেমনও নয়। সব কিছুরই যেমন শুরু আছে তেমনি ঠিক শেষও আছে। এখনই এসব নিয়ে ভাবতে হবে না। মেয়েটা সুস্থ হয়ে গেলে না হয় নিজের মুখেই সবটা বলে দিও। তোমাদের কাছে কি সবটা এতটাই সহজ মনে হচ্ছে না আমরা বিষয়টাকে আরো কঠিন করে তুলছি? আজকের পর যখন মেয়েটা পাগলামি করবে তখন তোমরা কি বলবে ওকে? এই মুহূর্তে এসব চিন্তা করো না। একটা মানুষকে হেল্প করতে এসেও যদি এত ভাবতে হয় তাহলে তুমি কেমন ভাই হলে? ঈশান এসব তোমাকে করতে বলতাম না আমরা। ও একটু সুস্থ হয়ে গেলি তখন নিজেই বুঝতে পারবে ইমন সেদিন আর বাঁচতে পারেনি। ও বেঁচে গেলেও ইমন ওকে ছেড়ে চলে গেছে। তখন ঠিক দেখবে নিজে থেকেই তোমার থেকে দূরে সরে যাবে। এখনও অন্তত তো কয়েকটা দিন এরকম করে একটু অভিনয় তোমাকে করতেই হবে। এই জন্যই তোমরা আমাকে এখানে ডেকে এনেছিলে নাকি তোমাদের কাছে রাখার জন্য? হ্যাঁ, তুমি এমন করে বলতেছো কেন? আব্বু, আমরা কি জানতাম নাকি ঠিক এরকম কোনো কিছু হবে? আর জানলে কি এসব বিষয় তোমাকে বলতাম না? তোমাকে তো সবটাই বলেছি। আজকে এই মেয়েটার জ্ঞান ফিরলো। এর আগে যদি ওর জ্ঞান ফিরতো তাহলে তো এরকম কিছু হলে তোমাকে জানানোই হতো। ঈশান জানে না আজকের পর মেয়েটার সাথে এরকম ব্যবহার করবে কিনা আর কীরকম কাণ্ড ঘটাবে। তারপরও মনে হচ্ছে ঝামেলাটা দিন দিন বাড়বে। ঈশান বিষয়টাকে এড়ানোর চেষ্টা করলেও কি এত সহজে এড়িয়ে যাওয়া যাবে? তাই বিষয়টা নিয়ে অনেক টেনশন হয়েছে। পরদিন দুপুরের দিকে ঈশানের নাম্বারে কল আসলো হসপিটালে যাওয়ার জন্য। কোনো উপায় না পেয়ে আব্বু আম্মু জোড়াজুড়িতে হসপিটালে আসলো। তারপর এসে দেখে মিলির আব্বু আম্মু কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ও আসতেই মিলির আব্বু ভিতরে যেতে বললেই ঈশান ভিতরে আসলো। মেয়েটা সেই পাগলামি করছে। ঈশান মিলির সামনাসামনি বসতেই মেয়েটা উঠে এসে ওকে জড়িয়ে ধরল। ঈশানও উপায়ন্তর না পেয়ে সব কথা শুনতে লাগলো। নার্সটা বেরিয়ে যেতেই ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মিলির একটাই কথা, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করতে হবে, ওকে যেন ছেড়ে কোথাও না যায়। কি করবে ঈশান? এই মুহূর্তে মিলির এরকম কান্নাকাটি আর আকাশ পরিমাণ ভালোবাসার কাছে ঈশানের রাগ আর দূরে সরে থাকার মতো চেষ্টাটাও করতে ইচ্ছে করছে না। অন্যদিকে আবার মনেও হয়েছে যে সাইমা যদি ওর লাইফে না থাকতো কিংবা এরকম কথা যদি কখনো না উঠতো তাহলে হয়তো ঈশান এই মুহূর্তে মিলি মেয়েটাকে বিয়ে করে নিত। মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমনই ওর ভাইয়ের প্রতি ছিল অগাধ ভালোবাসা। কথাগুলো ভাবলেই ঈশানের খারাপ লাগছে। কয়েকটা দিনের দুজনের বিয়েটা হয়ে যেত
আর এরই মাঝে উপরওয়ালা সব কিছু এলোমেলো করে দিয়ে এরকম একটা পরীক্ষার মধ্যে ফেললেন সবাইকে। ঈশান কি করবে জানে না। মেয়েটা হাজারটা কথা বলল ওর সাথে, ঈশানও হ্যাঁ বা না বলে জবাব দিল। ভাইয়ার সাথে মিলি ঠিক কতটুকু ক্লোজ ছিল, ওদের মাঝে কেমন সম্পর্ক ছিল সেটাও জানে না। তাই যতটুকু জানে আর যতটুকু ওর মাথাতে ছিল ঠিক ততটুকু নিয়েই কথা বলল। বিকেলের দিকে মেয়েটা ঘুমিয়ে পড়লে ঈশান বাইরে আসলো। দেখে মিলির আব্বু আম্মু বাইরে বসে আছে। তখন ঈশান ওনাদের সামনে এসে বলতে লাগলো, কাল যদি একইভাবে পাগলামি করে তাহলে আমাকে কল করবেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো। ঈশানের সাথে মিলির আব্বু আম্মু ইমনের বিষয়ে কথা বলল। ঈশানও জানতে পারলো মেয়েটা ওর থেকে 6 মাস থেকে 1 বছরের সিনিয়র হবে। আর ভাইয়া নাকি সব জেনে শুনে রিলেশনে জড়িয়েছিল মেয়েটার সাথে। মিলি ইমনের থেকে 1 ব্যাচ সিনিয়র ছিল। ঈশানের এবার মনে হয়েছে ভাইয়া কি পাগল নাকি মাথা খারাপ যে সিনিয়র একটা মেয়ের সাথে কিনা সে প্রেম করেছে। মিলির আব্বু আম্মুর সাথে কথা বলা শেষ করে বাইরে এসে গাড়িতে উঠে বসলো আর ড্রাইভারকে বাসার উদ্দেশ্যে নিয়ে যেতে বলল। ঈশানের মনে হচ্ছে আস্তে আস্তে ও একটা মায়াজালের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে কি করে বা বেরোবে সেটাই ওর মাথায় আসছে না। এরই মাঝখানে সাইমা কয়েকবার ঈশানকে কল করলেও ঈশান কল রিসিভ করেনি। কারণ গত 2 দিন যাবৎ ওর সাথে যা হচ্ছে সেটা নিয়েই ভেবে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আবার ওই মেয়েটা যে পরিমাণে প্যারা দেয় তাতে এখন ওর এইসব বিরক্তিকর কাজগুলো সহ্য করা ঈশানের পক্ষে সম্ভব না। যাই হোক, মেয়েটাকে বোঝাতে হবে। কিন্তু এই মেয়েটার মায়াজালে যেন ঈশান আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে। তারপরও মেয়েটা সুস্থ হওয়া পর্যন্ত আব্বু আম্মুর কথাতে অপেক্ষা করবে। সুস্থ হবার পরেই ওকে কথাগুলো বলে দিবে। আজকেও একইভাবে মেয়েটা পাগলামি করতেই ঈশানকে কল করে মিলির আব্বু আম্মু কথাগুলো বলতে বাধ্য হলো। ঈশান মিলির সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা কান্নাকাটি করে ওকে বলতে লাগলো হসপিটালে যাওয়ার জন্য। ঈশান মিলিকে বোঝানোর চেষ্টা করেও কোনো কাজ হলো না। তখন মেয়েটা কেঁদে কেঁদেই বলতে লাগলো, তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই না? ভালোবাসলে আমি যখন ঘুমিয়ে পড়ি তুমি ঠিক আমাকে রেখে এখান থেকে চলে যাও। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এরকম কোনো কাজই করতে না। তোমার এমন কেন মনে হচ্ছে? এতগুলো দিনেও কি তোমার মনে হয়নি যে আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবাসি? আর তুমি এখন এইসব কথা বলছো? আজকের পর যদি এসব কথা আর বলো তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি এরকম কথা বললে দেখবে একদিন ঠিকই আমি মরে যাব। তুমি এসে আমাকে না পাবে আর না এসব কথা আমার তোমাকে কেউ বলবে। সেদিন তুমি মুক্তি পেয়ে যাবে। এসব তখন আমাকে খুঁজেও লাভ হবে না, বুঝেছো? আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি আর আমাকে আগের মতো ভালোই বাসো না। যদি তাই বাসতে তাহলে আমার কাছে আসতে। কিন্তু তুমি সবসময় খালি আমার থেকে দূরে থাকারই চেষ্টা করো। একবার বিয়েটা করি, তারপর তোমাকে দেখাবো মজা। বলছি কি আজকে না আসলে হয় না? একটু কাজের জন্য বিজি আছি। যদি না আসলে হয় তাহলে বলো, আর না হলে তার মানে তুমি এখন আসবে না, তাই তো? আমার কাছে আসবে না তো? ঠিক আছে, যখন আবার মরার খবর পাবে তখন এসো। কালকে থেকে তোমাকে আর কেউ জোর করবে না, তুমি মুক্তি পেয়ে যাবে। মেয়েটা কথাটা বলেই কল কেটে দিল। ঈশান ভাবতে লাগলো আদৌ কি মেয়েটা এরকম জোড়াজুড়ি ওর ভাইয়াকে করতো নাকি অ্যাক্সিডেন্ট করার পর থেকেই এরকম কাণ্ড করছে। ঈশান সেটাই ভাবতে লাগলো। কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে একটা সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর সন্ধ্যার মুখে যখন ঈশান হসপিটালে আসলো দেখে মিলির আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। ঈশান এগিয়ে আসতেই দেখে মিলির আব্বু ডক্টরের সাথে কথা বলছে। ঈশান কিছুটা দূরে দাঁড়াতেই শুনতে পেল ডক্টরের কথাগুলো এরকম ছিল। দেখুন, আপনাদের মেয়ে অনেকটাই বিপর্যস্ত। অ্যাক্সিডেন্টের ফলে অনেকটাই মানসিক শক পেয়েছে আর সেদিনের অনেক কিছু ভুলে গেছে। তবে একটা কথা, ওনাকে এমন কোনো আঘাত দিবেন না যার জন্য সম্পূর্ণ স্মৃতিটাই হারিয়ে ফেলে কিংবা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। দ্বিতীয়বার এমন কোনো আঘাত পেলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডক্টরের কথা শুনে ঈশানের বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল। ঈশান সেখানেই দাঁড়িয়ে রইল। ডক্টর চলে যেতেই এবার মেয়ের বাবা আর মায়ের দিকে তাকালো। ঈশান এগিয়ে গিয়ে ওনাদের সামনে দাঁড়ালেও কেউ কিছু বলল না। ঈশান একটু চুপ করে থেকে নিজেই এবার ভিতরে আসলো।
ঈশান আসতেই মেয়েটা উঠে বসলো, তাই ছেলেটা আর রাগ করতে পারল না। মিলি ঈশানকে দুহাতে জাপটে জড়িয়ে ধরলো। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আচ্ছা, তুমি কি চাইছো বিয়ের আগে আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু হোক, নাকি আমি তোমার সাথে এরকম কিছু করি তাতে সবাই আমাকে বাজে ভাবুক আর তোমাকেও উল্টাপাল্টা কিছু ভাবুক? আমি এমন কেন চাইবো? আমি তো এইটুকুই চাই, তুমি আমার কাছ থেকে কোথাও যাবে না। তারপরও কেন দূরে চলে যাও? তুমি আমাকে ভালোবাসো না বলো? তাহলে কষ্ট কেন দিতেছো? তুমি জানো না আমি তোমার থেকে দূরে থাকতে পারি না? বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তোমাকে বলে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়েটা করে নিব। তুমি কোনো কথাই শোনো না। এমন যদি করো তাহলে কিন্তু আমি ঠিক তোমার থেকে দূরে চলে যাব। তখন আমাকে আর খুঁজেও পাবে না। ভালোবাসা হারিয়ে কেউ ভালো থাকতে পারে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে তুমি বলছো যে কার্যক্রম বাদ দিয়ে এখন থেকে তোমার কাছে বসে থাকতে হবে? তাহলে সেটাই করি। তোমার এই পাগলামিটা না আমার কাছে আর ভালো লাগছে না। ঈশান যেন এই কথাটা বলেই ভুল করে ফেললো। মেয়েটা এবার ওকে ছেড়ে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো আর বলতে লাগলো, হ্যাঁ লাগবে কেন? এখন তো আমি পুরনো হয়ে গেছি না, এখন তো আর আমাকে ভালো লাগবে না। যাও, আমার কাছে আর তোমাকে আসতে হবে না। তুমি আমার কাছে আসবে না। আমি মরি বাঁচি তাতে তোমার কি যায় আসে? তুমি এখান থেকে চলে যাও। তুমি আর আমার কাছে আসবে না। আব্বু আব্বুকে আমি বলে দেবো বিয়েটা ভেঙে দিতে। কারণ কারণ তোমার ভালোবাসাটা মিথ্যে ছিল। তুমি আর আমাকে ভালোবাসো না, তোমার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেছে। মেয়েটা কথাগুলো বলেই হাতের কাছে যা পেল সেটাই ছুঁড়ে ফেলে দিতে লাগলো। তখন ঈশান আর কোনো উপায় না পেয়ে দুহাতে ওকে জড়িয়ে ধরলো। মেয়েটা ছোটার চেষ্টা করতেই ঈশান ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরলো। এবার মেয়েটা কেমন যেন শান্ত হয়ে গেল। ঈশান ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, এই মেয়ে, তোমার কি মাথা খারাপ? তুমি বুঝতে পারো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি? এমন কাজ করলে কিন্তু আমি সত্যি তোমার থেকে দূরে চলে যাব। তুমি একটু সুস্থ হও। আমি তো বলেছি বিয়ে করব, এমন তো না যে বলিনি বিয়ে করব না। তার জন্য তো তোমাকে কিছুটা সুস্থ হতে হবে না? না হলে আমি তোমাকে আদর করব কি করে বলো তো? আমি এতটাও অসুস্থ নই যে তোমার আদরটা নিতে পারবো না। তোমাকে কাছে পেয়ে সুস্থ হয়ে গেছে। তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ, কিন্তু পাগলামিটা বেড়ে গেছে। এই পাগলামিটা তোমাকে বন্ধ করতে হবে। যদি না করো তাহলে আমি বিয়েটা পিছিয়ে দেব। এই না, একদমই না। আমি অনেক ভালো হয়ে যাব, আর একটু পাগলামি করবো না। দেখো, অনেক বেশি ভালো হয়ে যাব। তুমি যা বলবে আমি ঠিক তাই শুনবো। সত্যি তো? আমি যখন কাজের জন্য বাইরে যাব তখন পাগলামি করতে পারবে না। যদি করো আমি তোমার কাছে আসবোই না, বলে রাখলাম। কিন্তু তুমি আমাকে রেখে চলে গেলে আমার ভয় হয়। আর আর মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। তুমি আমার কাছে আসবে না। ইমন প্লিজ, আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। কপালে যেটা আছে সেটাই হবে। আমি কিংবা তুমি, আমরা কেউ আটকাতে পারবো না। আর না, এরকম কোনো কাণ্ড করো না যার জন্য তোমার উপর রাগ করতে হয়। বললাম তো একবার বিয়েটা করে নাও, দেখো ঠিক ভালো হয়ে যাবো। আর রাগও করবো না, তোমাকে বারবার ডেকেও পাঠাবো না। তখন তো তুমি একবারের জন্য আমার হয়ে যাবে না। মেয়েটার এরকম বাচ্চা সুলভ কথাই শুনতে লাগলো। ওর পরবর্তীতে কী ঝামেলা হবে কিংবা কী সমস্যা হবে জানে না। তারপরও মনে হচ্ছে যে ঈশান একটা মায়াজালে জড়িয়ে যাচ্ছে। আজ হয়তো বা কাল এর থেকে ওকে বেরোনোর চেষ্টা করতে হবে। না হলে ওই মেয়েটারই বা কী হবে? আদৌ কি এর থেকে বেরোতে পারবে? কি করবে ঈশান শুধু সেটাই ভাবছে। মেয়েটা যে পরিমাণে পাগলামি করছে, তাতে যদি এই মুহূর্তে ওকে এসব নিয়ে বলে তাহলে নিজের কি হাল করবে ঈশান সেটাই ভাবছে। রাতের খাবার খাইয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঈশান বাইরে চলে আসলো। ছেলেটা চলে যেতে নিলেই মিলির আব্বু ওকে ডেকে দাঁড় করালো। নিজের আব্বু আম্মু বসে আছে। ওনাদের সামনে গিয়ে দাঁড়াতেই এবার মিলির আব্বু বলতে লাগলো, এই মুহূর্তে তোমাকে কি বলা দরকার কিংবা কি বলবো জানি না। মেয়েটা আমার কাছে খুব বেশি আদরের। যেহেতু তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, তোমার আর ইমনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই। মিলি তোমাকে এখন ইমন ভাবছে। তুমি যদি ওকে বিয়েটা করে নিতে। ঈশান মনে মনে ভাবতে আরম্ভ করলো। ব্যাস, এইটুকুই হয়তো বলার বাকি ছিল। এই কথাটারই অপেক্ষা করছিল। মাথাটা ঘুরছে, বারবার মনে হয়েছে যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এই ভয়টাই পাচ্ছিল। এই মুহূর্তে যে ওই মানুষ দুটোকে কি বলবে সেটা জানে না। আব্বু আম্মু হয়তো এরকম কিছু বলবে ঈশান বুঝতেই পেরেছিল, কিন্তু মিলির আব্বু আম্মু যে এরকম কিছু বলবে ঈশান কল্পনাও করতে পারেনি।
ঈশান চুপ করে রইল। এই মুহূর্তে হসপিটালে কোনো রিয়্যাক্ট করাটা ঠিক হবে না। ঈশান চুপ করে আছে দেখে এবার মিলির আব্বু আবারও বলতে লাগলো, আমি জানি তোমাকে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু মেয়ের বাবা হিসেবে আমি কি করব, আমার কি করা উচিত সেটাই পরিস্থিতিতে বুঝতে পারছি না। আমার মেয়ের জন্য যেটা ভালো আমি সেটাই বলছি। তুমি বিষয়টা নিয়ে ভেবে দেখো। আমি তোমার আব্বু আম্মুর সাথে তারপরেও কথা বলবো। ইমনের সাথে মিলির সম্পর্ক চলছিল, আর এই মুহূর্তে সেটা আমি বলতে চাইছি না, কিন্তু যেটা সম্ভব সেটাই বলছি। তুমি একটু ভেবে দেখো। তুমি তো এই কয়েকদিন যাবত আমার মেয়েটাকে দেখেছো। তোমার ভাইকে ঠিক কতটুকু ভালোবাসতো তুমি তো বুঝতে পেরেছো। যদি মিলি সবটা জানতে পারে তাহলে যে কি করবে আমি শুধু সেটাই কল্পনা করছি। ঈশান চুপ করে রইল, কারণ এই মানুষগুলোর সামনে কোনো রিয়্যাক্ট করাটা একটা বেয়াদবির পরিচয় দেওয়া হবে। এর থেকে কি করে বেরোবে আর কি বললে মানুষগুলো শুনবে কি না ঈশান জানে না। ঈশান চুপ করে রইল। তখন মিলির আম্মু উঠে এসে ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, এই মুহূর্তে আমি নিজের মেয়ের ভালোর জন্য অনেক কিছুই করতে পারি। আমার মেয়েটা যদি কিছু হয়ে যায় তখন আমরা কি নিয়ে বাঁচবো বলো? এখন তুমি তোমার আব্বু আম্মুর দ্বিতীয় সন্তান ছিলে, তাই কেউ একজন আছে তাদের কাছে এখনও। আমার সন্তান একটাই, যদি এরকম কিছু হয় তাহলে তো আমাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকুই শেষ হয়ে যাবে। তুমি অন্তত না করো না। আমি জানি তুমি যা বলবে তোমার আব্বু আম্মু তাতেই মত দেবে, কারণ এখানে দুটো মানুষের সম্পর্কের বিষয়। আমার মেয়েটা জানেও না ও যাকে ভালোবাসতো সে আর নেই, একটা ভুলকে নিয়ে বেঁচে থাকতে চাইছে। তুমি ওকে সেই বেঁচে থাকার মতো অধিকারটুকু দাও। আমি একজন মা হয়ে তোমার কাছে হাত জোড় করছি, আমাদের ফিরিয়ে দিও না। আমি কয়েকটা দিনে দেখেছি যে আমাদের মেয়েটা তোমাকে পেলে কতটা শান্ত, কতটা স্বাভাবিক হয়ে যায়। তুমি মিলিয়ে জীবনে থাকো, তাহলে ও ঠিক থাকতে পারবে, না হলে আমার মেয়েটা বাঁচতে পারবে না। ও যখন বলেছিল ও একটা জুনিয়র ছেলেকে ভালোবাসে, তখন আমরা সবটা মেনে নিয়েছিলাম। কেন জানো? কারণ মিলি আমাদের একটা মাত্র মেয়ে। ও যখন যেটা চেয়েছে সেটাই ওকে দিয়েছি। তাই ভেবেছিলাম যাকে ও ভালোবাসে তাকে ওর করে দিলে হয়তো ওর আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। কিন্তু উপরওয়ালা এর মাঝখান থেকে এরকম একটা পরীক্ষার মধ্যে আমাদের ফেললো। ভদ্রমহিলার চোখে পানি দেখেই ঈশান চুপ করে তাকিয়ে রইল। মানুষগুলোর চোখের পানি দেখে আর অসহায় আকুতি দেখে ওনাদের কিছু বলার মতো আর বারণ করার মতো কোনো শক্তি সাহস কোনোটাই ঈশান পাচ্ছে না, তাই চুপ করে আছে। মিলির আব্বু আম্মু দুজনেই বোঝাতে লাগলো। ঈশানও চুপচাপ ওদের কথাগুলো শুনতে লাগলো। ঈশান একটা সময় নিজের হাতটা ছাড়িয়ে নিতেই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে একটা জায়গায় বসে পড়ল। তখন ঈশান বলল, আন্টি আঙ্কেল, আমি সবেমাত্র দেশে আসি, কয়েকটা দিন হলো। আমি কয়েকটা দিন সময় নিতে চাইছি আপনাদের থেকে। আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ওর সাথে আমার বিয়ের কথাও বলা হয়েছিল। এখন এরই মাঝে আমি কি করব বুঝতে পারছি না। আমার ইচ্ছে হচ্ছে না ওনাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে দূরে চলে যেতে। আমাকে একটু সময় দিন, আমি জানি না আমি কি করব, তবে যেটা করব ভালোই হবে। ঈশান হসপিটাল থেকে বাসায় চলে আসলো। কি করবে? তবে পাশে এসে দেখলো আব্বু আম্মু খাবার টেবিল সামনে রেখে বসে আছে, হয়তো ওর জন্যই অপেক্ষা করছে। ঈশান এসে আব্বু আম্মুর সামনে দাঁড়ালো। তখন আম্মু উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঈশান রুমে চলে আসলো। এসে ফ্রেশ হয়ে তারপর আস্তে আস্তে ভাবলো আব্বু আম্মুর আবার কী বলবে সেটা জানে না, তবে আব্বু আম্মুকে আজকের বিষয়টা জানানো দরকার। ওনারা খুবই ভারাক্রান্ত হয়ে আছে, সেটা আব্বু আম্মু দেখেই বুঝতে পারলো। ঈশানকে দেখে যেন ওরা ইমনকে ভোলার চেষ্টায় আছে, কারণ একই দেখতে কি না। ঈশান চুপচাপ খাচ্ছে দেখে এবার আব্বু বলতে লাগলো, তুমি কি ঠিক করলে? এখানে থেকে যাবে নাকি লন্ডনে ফেরত যাবে? তোমার ফুপির কোনো ছেলে মেয়ে ছিল না বলেই তোমাকে ওখানে পাঠানো হয়েছিল। এখন একটা মেয়ে আছে, তাই চাইছি না তোমাকে আর ওখানে পাঠাতে। আমি তোমার ফুপির সাথে কথা বলে নিব। এখন আমাদের পাশে কেউ নেই, এটা তুমি খুব ভালো করেই জানো। এর জন্যই আব্বু আম্মুর কাছে এসেছো, যেন আব্বু আম্মু একটু সাহস পায়। তাই আমরা চাইছি না যে তুমি এই মুহূর্তে
তুমি আমাদের থেকে চলে যাও। বিষয়টা থেকে দূরে থাকার চেষ্টা করলে আমরা তোমাকে বারণ করব না, কারণ লাইফটা তোমারটা, তাই সিদ্ধান্তটাও তোমার। তুমি কি করবে না করবে সেটা তুমি একমাত্র নিজেই জানো। ঈশান তারপরও কোনো কথা বলল না। খাওয়া শেষ করে এসে যেখানে বসে খেয়েছিল সেখানেই বসে পড়ল। আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলতে লাগলো, মিলির আব্বু আম্মু আজকে বলছিল ওনাদের মেয়েকে বিয়ে করার কথা। ঈশান মাথা নিচু করে রেখেই কথাগুলো বলল। আম্মুর পাশে বসে বলতে লাগলো, তুমি কি বলেছো? আমি কি বলবো, যাই করি তোমাদের কথা ভেবে ওনাদের কথাতে না করিনি। আমি বলেছি এটা নিয়ে ভাবতে হবে, তাই না করিনি। বিয়ে না করলে খামোখা ঝুলিয়ে রেখে কি দরকার? বারণ করে দিতে, সেটাই তো ভালো ছিল। আব্বু, আমি জানি না এই মুহূর্তে আমার কি করা দরকার, তবে মনে হয় না যে বিয়ে না করলে কিংবা ওর থেকে দূরে গেলে ও ভালো কিছু হবে। যে কথাগুলো আমি শুনেছি তাতে মনে হয় না ওকে সবটা জানালে ও ঠিক থাকতে পারবে। হয়তো মানসিক কোনো রোগী হয়ে বেঁচে থাকবে, নয়তো একেবারে শেষ হয়ে যাবে। আমি কি করব জানি না। জীবনটাও তোমার আর সিদ্ধান্তটাও তোমার। তুমি কি করবে তুমি যদি সেটা না জানো তাহলে কি করে হয়? এখন তুমিই জানো তুমি কি করবে। আমরা তোমাকে জোর করব না, তবে এইটুকুই আমাদের তোমার প্রতি আশা থাকবে যে তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। তোমার ভাইয়া যেভাবে ঠিক সিদ্ধান্ত নিত, ঠিক তুমিও তেমন করেই সিদ্ধান্ত নেবে। তোমরা আমাকে বলো আমি এখন কি করব। আমি এখন কনফিউশনে আছি। এখন অন্য কাকে বিয়ে করা আমার পক্ষে কি করে সম্ভব, বুঝতে পারছো? ওই জন্যই তোমার আব্বু বলছি, তুমি কি সিদ্ধান্ত নেবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমাকে আমরা জোর করছি না। এখন তুমি বিয়ে করতে পারো, আর না চাইলে সময় নিতে পারো। একটা কথা, তুমি যদি না করো তাতে মেয়েটা খুব বেশি ভালো হবে না। এখন যদি তুমি চাও তো বিয়েটা করবে, আর না হলে তোমার সিদ্ধান্ত। লন্ডনে ফিরে যাবে নাকি এখানে থাকবে? আমাকে কয়েকটা দিন ভাবতে দাও। সাইমাকে কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি যে দুজনেরই ভালো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। তোমাদের ছেড়ে গিয়েও আমি ভালো থাকতে পারবো না। জানি না ওকে এসব কথা বলার পরও কিভাবে রিয়েক্ট করবে। ঠান্ডা মাথায় ভাবো, ভাবলেই সবটা বুঝতে পারবে। তবে যাই হোক, এমন কোনো সিদ্ধান্ত তুমি নিবে না, সেটা আমি খুব ভালো করে জানি। এমন করে একটা সপ্তাহ কেটে গেল। এই একটা সপ্তাহ ঈশান সাইমার কোনো কল আর না কোনো মেসেজের রিপ্লাই করেছে। তাতে মেয়েটা অনেক বেশি রেগে আছে ঈশানের উপর। তারপর এক সপ্তাহ পরে যখন ঈশান অনেকটাই ভেবে নিয়েছে যে এখন কি করা দরকার, তখন সাইমার কলটা রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েটার রাগী কণ্ঠে বলতে লাগলো, তুমি যে কি চাইছো আমি কিন্তু বুঝতে পারছি না। ওখানে গিয়ে তুমি কি করেছো জানি না, তবে এটুকু বুঝতে পারছি যে তুমি আর যাই করো না কেন একটা ভুল তো নিশ্চয়ই করছো, যার জন্য আমার সাথে তুমি কথা বলতে চাইছো না। আমাকে এড়িয়ে গেলেই কিন্তু সব সমস্যার সমাধান হবে না। ঈশান, তুমিও খুব ভালো করে জানো তোমার সাথে আমার কয়েকদিন পরই বিয়ে হওয়ার কথা। আম্মু সব ঠিক করে রেখেছে, এখন শুধু মামা মামিকে জানানো দরকার। এর মাঝখানে যদি তুমি এরকম করো তাহলে আমার তো বিয়েটা করতেই কেমন যেন একটা সংকোচ কাজ করবে। এখন তুমি বলো আমি কি করব ঈশান? সাইমা, আমি একটা দোটানার মধ্যে ছিলাম। আমি জানি না কি করব। আমি এই মুহূর্তে কোনো ভুল ডিসিশন নিতে চাইছি না। তার মানে কি তুমি বলতে চাইছো যে আমাকে বিয়ে করাটা তোমার জীবনের ভুল ডিসিশন? আমি তোমাকে সবই বলবো, কিন্তু তোমাকে একটু শান্ত থাকতে হবে। আর সব কিছু শোনার পর তুমি রিয়েক্ট করতেই পারো, তার আগে নয়। তারপর না হয় কথা বলো। সাইমাকে ঈশান পুরো বিষয়টা বললে মেয়েটা সব কিছুই চুপচাপ শুনলেও সব শোনার পর বিয়ের প্রস্তাবটার কথা শোনার পর সাইমা তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলল, তার মানে অলরেডি তুমি একজনের সাথে জড়িয়ে গেছো আর চাইছো ওই মেয়েকে বিয়ে করে নিতে, তাই তো? তোমার শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই, সেজন্য আমার কল রিসিভ করনি আর মেসেজের রিপ্লাই করনি। তোমার যদি এমন কিছুই চিন্তা থাকতো তাহলে আমাকে বলে দিতে, আমি এতগুলো দিন তোমাকে কেন ডিস্টার্ব করলাম। একটাবার বোঝার চেষ্টা করো, এই বিয়েটা শুধু পরিবারের কিংবা দুইটা মানুষের জন্য না, একটা জীবন বাঁচানোর জন্য। বিয়েটা হলে অন্তত একটা জীবন বেঁচে যাবে। আমরা অনেক কিছুই চাই কিন্তু সেটা পাই না। ঠিক তেমনিভাবে
আমিও তোমাকে চেয়েছিলাম আর তুমিও আমাকে চেয়েছিলে। পারিবারিকভাবে এই বিয়েটা ছিল। তারপর থেকে আমাদের সম্পর্ক আমি তোমাকে বোন হিসেবেই দেখতাম। সাইমা, তুমি একটু বোঝার চেষ্টা করো আর নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমার জন্য অনেক ভালো ছেলে ওয়েট করছে। আমি চাইছি না এই মুহূর্তে তোমাকে কোনোভাবে হার্ট করতে, তবে আশাও রাখতে চাইছি না। আমি যদি এখান থেকে চলে যাই, ওই মেয়েটা অন্তত আর যাই হোক বাঁচবে না। ডক্টর যে কথা বলেছে তাতে ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। একটা মেয়ে ভুল নিয়ে বাঁচতে চাইছে। এখন তুমি কি চাও তোমার সুখের জন্য একটা পান ঝরে যাক? তুমি কি চাও? তাহলে আমার কিছু বলার নেই, তবে আমি কয়েকদিনের সিদ্ধান্ত নিয়েছি আর ভেবেছি তোমাকে বিষয়টা জানাবো পরে যদি তুমি জেদ করো তাতে আমার কিছু করার নেই। তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি বিয়েটা করছো, তাই তো? তাহলে আমি এই মুহূর্তে তোমাকে কোনো জোর করতে চাই না। তবে এটুকু বুঝে গেছি, আর যাই হোক তোমার লাইফে যেতে পারলেও আমি তোমার ভালোবাসাটা পাবো না। আমি এতদিন কার জন্য অপেক্ষা করলাম ঈশান? আমাকে মাফ করো সাইমা। তোমাকে বিয়ে করাটা কিংবা এই মুহূর্তে লন্ডনে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। যদি ভেবে থাকো আমার জন্য অপেক্ষা করলে আমি ফিরে যাব, তাহলে সেটা ভুল। আব্বু আম্মুর কাছ থেকে এই মুহূর্তে কোথাও যেতে চাইছি না। ভাইয়ার মৃত্যুতে ওরা অনেকটাই ভেঙে পড়েছে। ওই মেয়েটার জন্য ওরা অনেক বেশি চিন্তিত। ওকে নিজের মেয়ে ভাবতে শুরু করেছিল। এখন আমি বিয়েতে হ্যাঁ বলবো কি না বলবো, আবার তোমার সাথে আমি কমিটেড কি করে ফিরিয়ে দিব জানি না। তারপর আমি তোমাকে বলতে বাধ্য হলাম। তুমি বোঝার চেষ্টা করো। তুমি সাধারণ মস্তিষ্কের একটা মানুষ, কিন্তু এই মুহূর্তে মিলি মেয়েটা একটা মানসিক রোগীর মতো। ওকে এসব কথা বলে ও অন্তত আর যাই হোক ভালো তো হতে পারবেই না, ওর কোনো ক্ষতি হবে। চোখের সামনে থেকে দেখে এরকম একটা কারণ হতে চাইছি না আমি। তাই আমার আশায় আর থেকো না সাইমা। সাইমা কলটা কেটে দিলে ঈশান বুঝতে পারলো অন্তত মেয়েটা হয়তো বুঝে গেছে এই সম্পর্কটা আর হচ্ছে না। একটু বাদেই ফুপির নাম্বার থেকে কল আসলো। ঈশান ফোনটা আম্মুকে ধরিয়ে দিল, আর আম্মুও গুছিয়ে বলতেই ফুপিও ঈশানকে আর তেমন কিছু বলল না। ঈশান ঠিক করে নিল সাইমাকে যখন বোঝানো হয়ে গেছে তাহলে মিলিকে বিয়ের জন্য প্রস্তুত হতে হবে। মিলি হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল, ওদের মাঝে কি ছিল না ছিল ঈশান সেটা ভাবতে চাইছে না এখন আর। এরই মাঝে এই মেয়েটাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ঈশানও মিলির বাসায় গিয়ে ওর সাথে কয়েকবার দেখা করেছে। মেয়েটার কিছুটা সুস্থ হয়েছে, স্বাভাবিক হয়েছে এখন ঈশানের সব কথাই শোনে। ঈশান বুঝতে পারছে মেয়েটা ইমনকে ঠিক কতটুকু ভালোবাসতো আর কতটুকু মায়ায় জড়িয়ে গেছে মিলি, যার জন্য মেয়েটার মানসিকভাবে বিপর্যস্ত। ঈশান তৃতীয় দিনের মতো মিলির বাসায় আসে, দেখে মিলির আম্মু একটু ভাবছে। তখন ঈশান এসে ভদ্রমহিলার সামনে দাঁড়াতেই ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এভাবে একটা অপরিচিত ছেলেকে নিজের মেয়ের কাছে বারবার আসতে দেওয়াটাকে বেমানান। তাছাড়া অবিবাহিত দুটো ছেলে মেয়েকে যে কেউ একসাথে দেখলে উল্টাপাল্টা কথা বলবেই, আর এভাবে কয়দিনই বা ঈশান আসবে সবটা ভেবে এবার ভদ্রমহিলাকে ঈশান বলল, আন্টি আঙ্কেল কোথায়? আপনাদের সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে, ওনাকে একটু ডেকে নিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, তুমি যাও, মিলি রুমেই আছে, মাত্র ঘুম থেকে উঠেছে। আমি তোমার আঙ্কেলকে ডেকে দিচ্ছি। ঈশান মাথা নেড়ে মিলির রুমের সামনে আসতেই দেখে মেয়েটার রুমে নেই। ব্যালকানিতে গিয়ে দেখে মিলি সেখানে দাঁড়িয়ে আছে, এখনও কপালে আর হাতে পায়ে অনেক জায়গায় ব্যান্ডেজ করা। ঈশান গিয়ে ওর পাশে দাঁড়ালো। মেয়েটা ওকে দেখেই একটু মুচকি হেসে তারপর ওর একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঈশান চুপ করে দাঁড়িয়ে রইল। 15 মিনিট দুজনের মাঝে কোনো কথা নেই। ঈশান মেয়েটাকে খুশি করার জন্য বলতে লাগলো, আচ্ছা মিলি, এখন যদি জানতে পারো 1 মাস নয় তার আগেই আমাদের বিয়েটা হবে, তখন তোমার ঠিক কেমন অনুভূতি হবে? মিলি ঈশানকে ছেড়ে দিয়ে এবার ওর দিকে ফিরতেই ঈশানও ওর দিকে ফিরল, আর উত্তেজিত কণ্ঠে মেয়েটা বলল, তুমি কি সত্যি বলছো নাকি আমাকে খুশি করার জন্য এইসব বলছো ঈশান? না পাগলি, আমি সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার বাসায় নিয়ে যাব। এভাবে বিয়ে ছাড়া আমরা মেলামেশা করতে পারি না, যতই আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হই না কেন। আমাদের সম্পর্কটা 2 দিন পরেই হোক আর আগেই সেটা হবেই। তাই
ভেবেছি আজকে আন্টি আঙ্কেলের সাথে কথা বলবো। সবটা তোমার ইচ্ছে, আমি তোমাকে জোর করে কিছুই করতে বলবো না। তবে একটা কথা, আব্বু আম্মুকে আর যাই হোক বলো না যে বিয়ের ডেটটা পেছাতে। বরেরাদের পাওয়ার এত ইচ্ছা ম্যাডামের? মিলি লজ্জা পেয়ে গেল। ঈশানের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতেই ঈশান ওকে নিজের দিকে ঘোরালো। তারপর মুখটা তুলতেই খেয়াল করলো মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে আর গালগুলো লজ্জায় কেমন লাল হয়ে আছে। ঈশান ওকে নিয়ে এসে বেডে বসিয়ে দিল। ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না। শোনো, আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করার চেষ্টা করব, কিন্তু তার জন্য তুমি কিন্তু পাগলামি করতে পারবে না, এটাই শেষ কথা। তুমি বারণ করার পর থেকে আমি আর কোনো পাগলামি করেছি বিমান? না, ওই জন্য তুমি একটা ভালো মেয়ে, সেজন্যই তো তোমাকে এত পছন্দ করি। ঈশান কথাটা কী জন্য বলল জানে না, তবে পছন্দ করি কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। দিন শেষে কি তাহলে ঈশানের মনে মেয়েটা জায়গা করে নিতে শুরু করেছে? হয়তো সত্যিকারের ভালোবাসাগুলো এরকমই হয়, যেটা সাইমা আর ঈশানের মধ্যে ছিল না। তবে ফুপি ওদের সাইমার বার্থডে পার্টিতে অ্যানাউন্সমেন্ট করেছিল যে কিছুদিন পরেই ওদের এনগেজমেন্ট। আর সব শোনার পর থেকেই ঈশান সাইমার কাছাকাছি এসেছিল। তারপর থেকেই দুজনের মধ্যে কিছু একটা চলছিল। কিন্তু ঈশান সাইমার সম্পর্কের মধ্যে কি আদৌ ভালোবাসা ছিল? ঈশান মেয়েটাকে বুঝিয়ে তারপর সন্ধ্যাবেলায় যখন ওর আব্বু ফিরল, তখন ওকে নিজ হাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে আসতেই খেয়াল করলো মিলির আব্বু আম্মু একটা জায়গায় বসে আছে। ঈশান এসে ওনাদের সামনাসামনি জায়গায় বসলো। তখন মিলির আম্মু উঠে গিয়ে ওর জন্য চা এনে দিতেই ঈশান চা খেতে খেতে বলল, আঙ্কেল আন্টি, আমি অনেক দিন যাবৎ কথাগুলো ভাবলাম, এক সপ্তাহের বেশি আপনাদের অনেক অপেক্ষা করলাম। দেখেন, আমি একজনের সাথে কমিটেড ছিলাম, ভেবেছিলাম যে এটা সম্ভব না, কিন্তু আমি ওই মেয়েটার সাথে গতকালই কথা বলেছি, ওকে বোঝাতে পেরেছি। আর আমার ফুপিকেও আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমি মিলিকে বিয়েটা করে নেব। কথা শুনে যেন মিলির আব্বু আম্মুর বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। ওরা হয়তো এটাই চেয়েছিল যে ঈশান অন্তত আর যাই হোক বিয়েতে বারণ করবে না। এবার মিলির আব্বু বলতে লাগলো, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। সারা জীবনের জন্য অনেক বেশি ঋণী হয়ে গেলাম ঈশান। আমি জানি না তোমাকে কি বলে ধন্যবাদ দিব, কিংবা ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে কিনা। তবে আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। তুমি এরকম একটা পরিস্থিতির মধ্য থেকে আমার মেয়েটাকে বের করে নিয়ে আসলে, তাতে আমি অনেক বেশি খুশি হয়েছে। কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই আঙ্কেল, আমি জাস্ট আমার কর্তব্যটা পালন করেছি। আমার ভাইয়ের জায়গায় আমি দায়িত্বটা পালন করেছি। তবে আমার মনে হয়েছে মিলিকে এখন একা ছেড়ে দেওয়া ঠিক হবে না, নতুন করে মিলির সাথে সবটা শুরু করার চেষ্টা করব। জানি না মিলি সবটা জানার পর ঠিক কীভাবে নেবে বিষয়টা, আর আমাকে মানতে পারবে কিনা, তবে আমি চেষ্টা করব ওকে ভালো রাখার। মিলির আম্মু কান্না করে দিল। ঈশান আবারও বলতে লাগলো, আন্টি, কাঁদবেন না, আমি আপনার ছেলের মতো। আব্বু আম্মু এইটুকু ইচ্ছা পূরণ করেছি মাত্র, প্লিজ কান্নাকাটি করবেন না। আর কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই, আমি সবটা ভেবেচিন্তে ওনার ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি চাইছি না এভাবে আর মিলির কাছে আসতে, এতে সমাজের মানুষ আজ নয়তো কাল বাজে কিছু বলতে আর ভাবতে দ্বিতীয়বার ভাববে না। আমি এদেশের মানুষের স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানি, তাই আমি খুব শীঘ্রই বিয়ে করে নিতে আর মিলিকে বাসায় নিয়ে যেতে চাই। এখানে আসা যাওয়াটা আমার পক্ষে সম্ভব না, আমার নিজের কাছে কেমন যেন লাগে। ঈশানের বাদ বিচার দেখে মিলির আব্বু আম্মু সন্তুষ্ট, তাই মিলির আব্বু বলল, আমি তোমার কথাতে সন্তুষ্ট। আমি আজকেই তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো ঈশান। মিলি যত সুস্থ হয়ে যাবে তত তাড়াতাড়ি তোমাদের বিয়েটা হয়ে যাবে। আঙ্কেল, ওনার মানসিকভাবে অবস্থাটা খুবই খারাপ, তাই আমি চাইছি যতটুকু সুস্থ হয়েছে তাতেই ঠিক আছে। আমি মিলিকে বিয়েটা করে নিব, আর বাকিটা সুস্থ না হয় আমাদের বাসায় গিয়েই হবেন। আমি চাই না এই অবস্থায় রোজ রোজ ওনার কাছে আসতে। মিলির আব্বু আম্মু সম্মতি জানালো। ঈশান ওনাদের থেকে বিদায় নিয়ে যেতে চাইলে তখন মিলির আম্মু ওকে না খেয়ে আসতে দিল না, জোর করে ওকে খাওয়ালো। ভদ্রমহিলা খাবারের নানা পদে রান্না করেছেন। ঈশানকে উনি প্রতিদিনই খেয়ে আসতে বলে, কিন্তু ঈশানের কেমন একটা লাগে, তাই আর খাওয়া হয় না। আজকে খেয়েই আসতেই হলো।
আব্বু আম্মুকে এসে বিষয়টা জানালে ওরা দু পরিবার কথা বলল, আর 1 সপ্তাহ পরে দুজনের বিয়ে ঠিক করলো। বিয়েটাও ঠিক 1 সপ্তাহ পরেই হলো। বিয়েটা তেমন কোনো আত্মীয় স্বজন কিংবা লোকজনের সমাগমে হলো না, আর যেমন করে হবার কথা ছিল ঠিক তেমন করেই হলো না। দু পরিবারের সম্মতিতে আর হাতে গোনা কয়েকজন বন্ধু আর আত্মীয় নিয়ে বিয়েটা হলো। ইমনের ফ্রেন্ড সার্কেলে যতগুলো বন্ধু ছিল, আব্বু আম্মু ঈশানের সাথে ওদের দেখা করিয়ে দিয়েছে। বিয়ে শেষে মিলির আব্বু আম্মু ওদের বারণ করেছে বিষয়টা মিলিকে না বলতে। ঈশানও ভেবেছে যদি মেয়েটা ভুল নিয়ে বেঁচে থাকতে পারে, সারা জীবন সুখে থাকতে পারে, তাহলে সমস্যা কিসের। ঈশানও সিদ্ধান্ত নিয়েছে মেয়েটাকে আর বিষয়টা জানাবে না। বিয়ে করে ঈশান মেয়েটাকে নিয়ে বাসায় আসলো। মিলির হাতে পায়ে কিছু জায়গায় এখনও ব্যান্ডেজ আছে, তাই ঈশান বাসার সামনে এসে গাড়ি থেকে নামাতেই মিলিকে কোলে উঠিয়ে নিল। তারপর একদম রুমের ভিতরে এনে ওকে বেডে বসিয়ে দিতেই আম্মু এসে মিলির সাথে কথা বলল। ঈশান ও ভাইয়ের বন্ধু অর্থাৎ ইমনের বন্ধুর সাথে কথা বলল। ছেলেগুলোর থেকে ঈশান ওদের সম্পর্কে সব কিছু শুনল, যতদূর অবধি ওরা জানতো মেয়েটার কেমন কি পছন্দ সেসব বিষয়ে ওদের বন্ধুদের থেকে জেনে নিল, কারণ ইমন তেমন কোনো বিষয় ওদের থেকে লুকোতো না। রাতে খাওয়া দাওয়া শেষে ভাইয়ের বন্ধুরা চলে যেতে ঈশার রুমে আসলো। মিলি ঘুমটা দিয়ে বসে আছে। এই অবস্থাতেও মেয়েটা যে এমন করে বসে থাকবে ঈশান কল্পনাও করতে পারেনি। আম্মু ওকে একটা শাড়ি পরিয়ে দিয়ে আর সুন্দর করে সাজিয়েছে। ঈশান রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে তারপর মেয়েটার সামনে এসে বসতেই মেয়েটা কেমন যেন নিজেকে অনেকটাই গুছিয়ে নিল। ঈশানের মুখ থেকে ঘুমটা তুলতেই দেখে মিলি চোখ জোড়া বন্ধ করে আছে। ঈশান কিছুক্ষণ মেয়েটাকে কাছে থেকে দেখলো, তারপর কিছু একটা মনে পড়তেই ওয়ার্ড্রপ থেকে কিছু টাকা এনে ওর সামনে রাখলো। মিলি বলতে লাগলো, এমন আমি তো এগুলো চাইনি, যেটা চেয়েছি সেটা পেয়েছি, তাই ওগুলো রেখে আসো, আমার এগুলোর কিচ্ছু দরকার নেই। ঈশান মিলির কথাতে বুঝতে পারলো মেয়েটা ঠিক ওকে কতটা ভালোবাসে। ঈশান রুমের লাইট অফ করে দিয়ে আসলো, তারপর মিলিকে ধরে শুয়ে দিতেই মেয়েটা শুয়ে পড়ল। ঈশান ওর পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ করে থাকতেই মেয়েটা নিচে থেকে এসে ওর বুকের মধ্যে মাথা রেখে তারপর বুকের উপর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, ঈশান, বিয়ে হলো বাকিটা শুরু করবে না, নাকি তুমি চাইছো এখন আমাদের মাঝে দূরত্বটা ঠিক আগের মতনই থাকুক? মানে? ঈশান কি করবে জানে না। ও এখনও মিলিকে নিজের কাছে টেনে নেওয়া কিংবা ওকে নিজে থেকে জড়িয়ে ধরা তেমন কিছুই করেনি। মেয়েটাই ওর বুকে মাথা রেখে শুয়ে আছে। ঈশান চুপ করে থেকে বিষয়টা জিজ্ঞেস করতেই মিলি লজ্জা পেয়ে ওর বুকে থুতনি থেকে বলতে লাগলো, বলছিলাম কি, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই এখন যদি আমরা বেবি প্ল্যানিংটা করি তাহলে? তোমার কি মাথা খারাপ? নিজের অবস্থা দেখেছো? তোমার বাসায় এমন করে যাতায়াত করা ঠিক নয়। একটা আননোন পারসন বারবার গেলে তোমার কাছে মানুষ উল্টাপাল্টা কথা বলবে ভেবেই কিন্তু আমি বিয়েটা করেছি। আর তুমি সুস্থ না হওয়া পর্যন্ত এগুলোর কথা মুখেও আনবে না। এখন চুপচাপ ঘুমাও। এরকম কিন্তু কথা ছিল না। বিয়ের আগে তুমি বলেছিলে যে পাশের রাতে তুমি আমাকে আদর করবে, এখন যদি আদর না করো তাহলে আমি সত্যি কান্না করবো বলে দিলাম। তোমার সাথে আমার বিয়েটা 15 থেকে 20 দিনের মাথাতেই হচ্ছে। সবটা তোমার কথা ভেবেই মিলি, এতে যেন আমাদের সম্পর্কটাকে কেউ অপবিত্রতা না বলতে পারে। কিন্তু তুমি এরকম পাগলামি করলে তোমার প্রতি আমার কঠোর হতে হবে। আমি কখনোই তোমাকে কাছে টানবো না। তুমি খুব ভালো করে জানো আমি একবার যা বলি তাই করি মিলি। তুমি আমাকে বকা দিচ্ছ তাই না? তুমি রাগ করেছো আমার উপরে, ওই জন্য আমি বলেছিলাম আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না, পুরোপুরি সুস্থ হবো, তারপর বিয়েটা হোক, তখন এমন কিছু করতে বলো না। মিলি মুখটা ভার করে রাখলো। ঈশানোর মুখের পাশে হাত দিয়ে আনমনে কপালে একটা চুমো দিল। মিলি ওকে একটু শক্ত করে জড়িয়ে ধরতেই ঈশানোর মাথায় হাত বুলিয়ে দিতে দিয়ে বলল, কেন বসতে চাও না তুমি? হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি অসুস্থ হয়ে পড়লে, এটা কি আমাদের জানা ছিল এইসব কিছু হবে? এখন পাগলামি করো না। শোনো, বিয়ে যখন হয়েছে তাহলে আজ বাদে কাল আমাদের ভেবে আসবে। আমরা তো প্ল্যানিং করব, কিন্তু তার আগে তোমাকে সুস্থ হতে হবে। ঠিক আছে, আমি সুস্থ হলে কিন্তু আর দেরি করবে না, তাহলে আমি রাগ করবো আর তোমাকে ছেড়ে সত্যি দূরে চলে যাবো। দূরে চলে যাওয়ার কথাটা শুনতেই ঈশানের বুকের মধ্যে কেমন করে উঠল। ও মেয়েটাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল, তারপর মাথার সাথে থুতনি ঠেকিয়ে চুপ করে রইল।
কখন যে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে সেটা ওরা জানে না। পরদিন সকালে ঘুম ভাঙতেই খেয়াল করলো মেয়েটা একা একাই ওয়াশরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। ঈশান ওকে ওয়াশরুম থেকে কোলে করে এনে বেডে বসিয়ে দিয়ে তারপর নিজের হাতে মুখটা মুছিয়ে দিল। ঈশানের এমন কেয়ারিং দেখে মিলি মুচকি মুচকি হাসতে লাগলো। মেয়েটার মুখে এমন হাসি দেখে ঈশান বলল, কি হলো, এরকম করে হাসছো কেন তুমি? না মানে, আসলে তোমার মুখে লিপস্টিক লেগে আছে। ঘুমের মাঝখানে রাতে হয়তো তোমার মুখে ওই রকম কিছু করেছিলাম। বড্ড বেশি ফাজিল হয়ে গেছে তাই না? তোমার তো হচ্ছে মেয়ে। কথাটা বলতেই মিলি লজ্জায় মিয়ে গেল, কিন্তু ঈশান ওকে তেমন করে কিছুই বলল না। এমন করে কয়েকটা দিন কাটলো। এরই মাঝে ঈশান ঠিক করেছে আব্বুর সাথে অফিসে বসবে, কিন্তু মিলি ওকে যেতে দিবে না। মিলি মেয়েটা বড্ড বেশি জেদি। ঈশান ওর কাছে এসে বুঝতে পেরেছে। ঈশান বিয়ের পর থেকে মেয়েটাকে রোজ নিজ হাতে খাইয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, কোলে নিয়ে ছাদে যাওয়া সবটা নিজেই করেছে। ঈশান চাইলেও মিলির থেকে দূরে যেতে পারে না। ঈশান বিয়ের 2 সপ্তাহের মাথায় অফিসে যেতে শুরু করলে মিলি জেদ দেখিয়ে বলেছিল, তুমি আমার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো কেন? বিয়ের কয়েকটা দিন যেতে না যেতেই তুমি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো। আমাকে বাসায় একা রেখে তোমাকে অফিসে যেতেই হবে? আমার কাছে থাকলে কি খুব বেশি ক্ষতি হবে তোমার? এরকম করে কথা বলছো কেন? তাছাড়া তুমি তো জানোই আমি ম্যাচিউর একটা ছেলে, বেকার বসে থাকতে পারি না। আমি এটাই বলেছিলাম যে বিয়ের পর থেকে অফিসে যাব। 2 সপ্তাহ পর তো সেটা করছি, তাহলে সমস্যাটা কোথায়? আর এখন তুমি অনেকটাই সুস্থ, কয়েকদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তাহলে বারণ কেন করছো? নাকি তুমি চাইছো সবসময় আমি তোমার কাছে বসে থাকি আর দুষ্টুমি করি? হ্যাঁ, ঠিক আছে, যাও। আমি আর তোমাকে কখনো বাসায় আসতে বলবো না। তোমার কাছে কখনোই কিচ্ছু চাইবো না। তুমি সবসময় খালি আবার থেকে দূরে থাকারই চেষ্টা করো তো। একটা দিন দেখবে ঠিকই আমি তোমার থেকে দূরে সরে গেছি। ঈশান মেয়েটার এরকম কর্মকাণ্ডের সেদিন তেমন রাগ না করলেও অফিসে গিয়েছিল, কিন্তু অফিসে গেলে মেয়েটা ওকে বেশিক্ষণ থাকতে দেয়নি। কয়েক ঘন্টার ব্যবধানে বারবার ফোন করেছে। ঈশান প্রতিদিনের মতো অফিসে বসে কাজ করছিল। এরই মাঝে মিলির নাম্বার থেকে কল আসতেই ঈশান বিরক্তি নিয়ে কলটা রিসিভ করলো। কিছু বলার আগেই মিলি নিজেই আদুরে গলায় বলতে লাগলো, কোথায় তুমি শোনা? বাসায় আসবে না? আমার একটুও ভালো লাগছে না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে জান। ঠিক আছে, আমিও ভিডিও কল দিচ্ছি, কিন্তু এর থেকে বেশি পাগলামি করবে না। এই মুহূর্তে আমার বাসায় আসা সম্ভব না মিলি। তা বললে তো হবে না। তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে, আমি ভিডিও কলে দেখবো না। তুমি এক্ষুনি বাসায় আসবে, আমি সামনে থেকে তোমাকে দেখবো। মিলির এরকম কর্মকাণ্ডে ঈশান চুপ করে থেকে ভাবলো যে মেয়েটার সাথে কথা কাটাকাটি করলে উল্টো কান্নাকাটি করবে। তারপর মিলি কান্না করলে ওর নিজের কাছে খারাপ লাগবে, তাই ঈশান আসছি বলে কলটা কেটে দিল। মেয়েটা বিজয় পরিমাণে খুশি হলো। ঈশান এক কাঁধে চকলেট, চিপস, আইসক্রিম নিয়ে বাসায় ফিরল। মিলি আম্মুর সাথে ডাইনিং রুমে বসে কথা বলছে। ঈশান রুমের দিকে যেতে নিলেই মিলি আম্মুকে বলে ওর পিছনে পিছনে রুমের দিকে আসলো। রুমে আসতে মেয়েটা দরজা লাগিয়ে দিল। ঈশান পিছনে ফিরতেই দৌড়ে এসে মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরলো। মেয়েটা এখন অনেকটাই সুস্থ কিনা, তাই ভালোবাসাটা বাড়ছে আর লাফালাফিটাও বেড়ে গেছে। ঈশান দেখেই বুঝতে পারছে যে মেয়েটা সুস্থ থাকাকালীন এরকম লাফালাফি করে বেড়াতো। ঈশান মিলির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। ছেলেটা কখন যে এই মেয়েটার মায়ায় পড়ে গেছে জানে না। ঈশান মিলিকে আলতো করে জড়িয়ে ধরতেই মেয়েটার বুকের সাথে মিশে গেল। তারপর বুকের উপর আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, তুমি যে আমার এক কথায় আসবে আমি সেটা ভাবতে পারিনি। ধন্যবাদ সোনা। জানো, তোমাকে আমার খুব বেশি দেখতে ইচ্ছে করছিল। আমি ভাবছিলাম তুমি আসবে না। বাসায় তোমাকে এতগুলো ধন্যবাদ আসার জন্য। ঈশান একটু দুষ্টুমি করে বলল, ধন্যবাদ দিলে হবে না, আমার জন্য কিছু লাগবে বউ। আর কি লাগবে? ঈশান মিলির ঠোঁটের উপর আঙুল দিয়ে দেখাতে মেয়েটা লজ্জায় যেন একদম নুয়ে পড়ল। এবার ঈশান নিজেই মিলির ঠোঁটের দিকে ঠোঁট চোরা এগোতে গেলে মিলি ঈশানকে ছেড়ে দিয়ে দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। ঈশান মুচকি হাসলো। দুপুরে কিছু খাওয়া হয়নি, মেয়েটা তার আগে ডেকে নিয়েছে। ঈশান ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলো মিলি বসে আছে আর আম্মু ওকে খাইয়ে দিয়েছে। ঈশান গিয়ে পাশে বসতেই আম্মু খাবার বেড়ে দিয়ে ঈশান খেতে শুরু করলো।
এমন করে আরও কয়েকটা দিন কেটে গেল। ওদের বিয়ের 2 মাস পার হয়ে গেছে প্রায়। এরই মাঝে মিলি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তাই ঈশান ঠিক করেছে মিলিকে এবার নিজের মনের কথাগুলো বলে দিবে, কারণ মেয়েটা এই আকাশ পরিমাণ ভালোবাসা ঈশানকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে। ঈশান মিলিকে সেটা বলতে পারেনি। ওর বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করলে বলে ওকে নিজের করে নেওয়ার জন্য। ঈশানও সেটাই সিদ্ধান্ত নিয়েছে। অফিস থেকে ফেরার পথে মেয়েটার জন্য এক গাদা ফুল, একটা শাড়ি আর নিজের জন্য একটা পাঞ্জাবি নাই। ভাবে আজকে অপূর্ণ কাজটা সম্পন্ন করে ফেলবে। ঈশান বাসায় এসে রুমে ঢুকতে দেখলো রুমটা অন্ধকার করা। ছেলেটা রুমের লাইটটা অন করে দিয়ে দেখে মিলি শুয়ে আছে। ঈশান ওর সামনে শাড়ি আর ফুলগুলো দিতে মেয়েটা চমকে উঠে বসলো। ঈশান মিলির মুখ ভার দেখে বলল, মিলি, কি হয়েছে তোমার? শরীর খারাপ করেছে? ঈশান মিলির গালে কপালে হাত দিয়ে দেখলো। মিলি আনমনে বলতে লাগলো, আপনি এমন নয় তাই না? আপনি ঈশান? মিলির এরকম কথা শুনে ঈশান হতভম্ব হয়ে গেল। ফ্লোরে বসে পড়ল ছেলেটা। কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। মিলি কান্না করছে, চোখ মুখ লাল হয়ে আছে। ঈশান মিলির সাথে একটা হাত ধরতে মিলি হাতটা ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, সবাই মিলে আমাকে কেন মিথ্যে বলছিলেন সেদিন? ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তোমাকে এগুলো কে বললো মিলি? যেই বলুক, আমাকে আমার উত্তরটা দিন। যদি না দেন তাহলে কিন্তু আমি সত্যি আপনাকে ছেড়ে চলে যাবো ঈশান। সবটা তোমার কথা ভেবেই করা হয়েছে মিলি। ইমন আর আমার মাঝে কোনো চেহারার তফাৎ নেই। তুমি এই মুহূর্তে মানসিকভাবে এতটাই বিপদগ্রস্ত ছিলে, যদি তখন ইমনের কথা বলা হতো তখন তুমি সেটা সহ্য করতে পারতে না। তোমার আব্বু আম্মুর কথা ভেবেই আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম মিলি। তুমি এটা ভেবো না যে আমি সুযোগের সদ্ব্যবহার করেছি। তোমাদের বিয়ের কথা হয়েছিল, তাই তোমার ভালোর কথা ভেবেই সবটা করা হয়েছে। তুমি সুস্থ সুন্দরভাবে বাঁচবে বলেই তোমাকে বিয়ে করেছিলাম মিলি। একটা মেয়ের কাছে একটা ছেলের বিয়ে ছাড়া বারবার যেতে পারে না মিলি। তাতে মানুষ হাজারটা বাজে কথা বলবে, আর আমি সেটা চাইনি, তাই তোমাকে বিয়ে করেছিলাম। আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি মিলি। সত্যিকারের ভালোবাসাটাকে হারাতে চাইছি না, তাই তোমাকে কিছুই চাইনি তুমি সত্যিটা জানো। ভুল করে হলেও আমাকে সারা জীবন ভালোবেসে চাও, কিন্তু তোমাকে এইসব কথা কে বলল? আপনাকে দেখে আমার প্রথমে এমনিতেই সন্দেহ হয়েছিল, এখন জানতে পারলাম ইমনের ডেথ সার্টিফিকেট থেকে। আমি বুঝতে পেরেছি যে ইমন আর সেদিন বাঁচতে পারেনি। আপনাকে দ্বিতীয় সন্দেহ হয়েছিল যখন একই গাড়িতে থাকার পরেও আপনার শরীরে কোনো দাগ ছিল না। আপনাকে হাজারবার প্রশ্ন করলেও আপনি বলেননি, বলেছিলেন বাইরে গেছিলে। আর কথাবার্তা কেমন যেন আমার প্রথম সন্দেহ হতো। আর আজকে সবটা থেকে জানতে পারলাম সত্যিটা। কেন আমার সাথে প্রতারণা করলেন আপনারা সবাই মিলে? তোমাকে ভালোবাসাটা কি প্রতারণা ছিল? এখন তুমি আমাকে এসব বলছো? সবকিছু ছেড়ে দিয়ে আমি বাংলাদেশে তোমার কাছে পড়ে আছি। এত ত্যাগ, এত ভালোবাসার কাছেও তোমার কাছে মনে হচ্ছে আমি তোমার সাথে প্রতারণা করেছি? তাহলে সত্যিই প্রতারণা করেছি। তোমার আকাশ পরিমাণ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছিল, তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে বাধ্য করেছিল। আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম মিলি, কিন্তু আমি চাইনি কখনো তোমাকে কষ্ট দিতে, তাই তোমাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম। আর যখন ভালোবাসতে পারলাম তুমি সবটা জেনে গেলে। আমরা সবাই চেয়েছিলাম তুমি ভুলটা নিয়ে আমার সাথে সারা জীবন কাটাও, কিন্তু আমি বুঝতে পারছি তুমি সবটা জানার পর হয়তো আমাকে স্বামী হিসেবে মানবেই না। এখানে তোমাকে প্রতারণা করার সুযোগ ছিল না মিলি। তার মানে তুমি আমার কাছে আসার জন্য আমার দুর্বলতার সুযোগ নেওয়ার জন্যই এমনটা করেছো? চুপ। আমার যদি তোমার শরীরের প্রতি কোনো মোহ থাকতো তাহলে আমি বিয়ে ছাড়াই অনেক কিছু করতে পারতাম, কিন্তু করিনি। ঈশান হওয়া সত্ত্বেও আমি তোমার কাছে গিয়েছি শুধু তোমার কথা ভেবে। তুমি সবটা জানো, তারপরে তোমার কাছে আমাকে প্রতারক আর বাজে মনে হচ্ছে। আজকে এত বাজে কথা তুমি আমাকে বলতে পারলে? ঈশানের চোখে পানি টলমল করছে। মিলিকে কেঁদেই চলেছে। ঈশান উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। এরকম করে পুরো একটা সপ্তাহ কেটে গেছে। আর এই দিনগুলোতে মিলি ঈশানের সাথে কথাও বলেনি। হয়তো মিলি ভেবেছে ঈশান ওর সাথে প্রতারণা করেছে। ঈশান কী বা স্বার্থ ছিল ওই লন্ডন থেকে এত বিলাসবহুল লাইফ ছেড়ে সাইমাকে বিয়ে না করে ওকে বিয়ে করাটা? ঈশান এখানে থেকেই কী বা পাচ্ছে? শুধু ওর এরকম পাগলামিটা। ভালো না বাসলে কেউ এরকম করতে পারতো না। মিলি এই কয়েকটা দিন যাবৎ কথাগুলো ভেবেছে।
তারপর আব্বু আম্মুর কাছে থেকেও সবটা শুনেছে। মিলিকে আব্বু আম্মু বোঝালো। সব শোনার পর মিলি কি করবে কিংবা কি করা দরকার জানে না। অন্যদিকে গত একটা সপ্তাহ ঈশান মিলির সাথে জোর করেও কথা বলতে পারেনি। তাই ভেবেছে মিলি যদি থাকতে না চায় তাহলে ওকে জোর করে রাখবে না। ঈশান বন্ধুদের সাথে অর্থাৎ ইমনের বন্ধুগুলোর সাথে বিষয়টা শেয়ার করার পর ওরা বলেছে জোর করে মেয়েটাকে আটকে রাখার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হবে। তাই ঈশান সেদিন অফিস থেকে বাসায় আসলো। এসে দেখে মিলি বিছানায় উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। ঈশান ওর পিছনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, মিলি, আমি বুঝতে পেরেছি তুমি অন্তত আর যাই হোক আমার সাথে থাকতে চাও না। তুমি ভাবছো আমি তোমার সাথে প্রতারণা করেছি, তোমার সুযোগ নিয়েছি। তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, তোমার সজ্ঞানে হোক আর অজ্ঞানেই হোক। তুমি আমার কাছে না আসলে আমি তোমাকে নিয়ে নিজে থেকে কখনোই জড়িয়ে ধরিনি। সবটা জানার পর থেকে তুমি একটা সপ্তাহ আমার সাথে ভালোভাবে কথাই বলোনি। আমি এখন বুঝতে পারছি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার সুস্থ স্বাভাবিক জীবনের কথা চিন্তা করে তোমাকে বিয়ে করাটা। যাই হোক, আমি আর এই ভুল নিয়ে জীবনটা টেনে নিতে পারছি না। এই সম্পর্কটা যে অবধি আছে এই পর্যন্তই থাক। এরপর থেকে আমি আমার মতো থাকবো। তাই ঠিক করেছি তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। আমি ডিভোর্সের পেপারের জন্য উকিলের সাথে কথা বলেছি, শীঘ্রই সেটা হাতে পেয়ে যাব। তার আগেই তুমি চাইলে চলে যেতে পারো। মিলি একটা কথাও বলেনি। তাই ঈশান উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিচে আসলো। আম্মু এসে জোর করে মিলিকে কিছু খাইয়ে দিয়ে গেলে ঈশান অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। এমন করে আরও কয়েকটা দিন কাটলো। এরই মাঝে ঈশান বুঝে গেছে মিলি চায় না এই সম্পর্কে থাকতে। তাই ঈশান ডিভোর্সের পেপারটা নিয়ে আসে। তারপর মিলির সামনে রেখে বলতে আরম্ভ করে, আমি তো সময় নিচ্ছিলাম, তাই বলে কি আমি কখনো বলেছি আমি তোমার সাথে থাকতে চাই না ঈশান? ইমন আমাকে যতটুকু ভালোবাসতো ততটুকু না পারলেও তুমি তো অন্তত আমাকে নিজের মতো করে ভালোবাসতে পারতে। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো ঈশান? ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর বিছানায় বসে পড়ল। মিলি ওর দিকে ফিরতেই ঈশান ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথায় একটা চুমু দিল আর বলতে লাগলো, লাভ ইউ বেবি, আই লাভ ইউ সো মাচ। তুমি আমাকে এই সুযোগটা দেবে সেটা ভাবতেও পারিনি। ভেবেছিলাম তুমি আমাকে ভুল বুঝেছ, তাই আমার কাছ থেকে চলে যাবে। যে আমাকে এত ভালোবাসে তাকে ছেড়ে কার সাথে ভালো থাকবো আমি? সবটা জানার পরে রাগ হয়েছিল তোমার প্রতি। তবে যাই হোক, আমি চেষ্টা করবো তোমাকে ভালোবাসা, জানি না কতটা বাসতে পারবো। আমরা একটা বেবি নিয়ে নিলে তখন ঠিকই ভালোবাসতে পারবা জান। ঈশানের কথাতে মিলি লজ্জায় মাথাটা ওর বুকের মধ্যে লুকিয়ে ফেলতেই ঈশান ওর মাথায় হাজারটা চুমু দিল। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।